প্যারেন্টিং বলতে কি বোঝায়? প্যারেন্টিং জিনিসটা হলো জাস্ট একটা প্র্যাকটিস এবং একটা এনজয় একটা টাইম। কিছু কিছু প্যারেন্টস দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে যে প্যারেন্টিং, আমি বাবা হব, আমি মা হব, বাচ্চাকে কিভাবে মানুষ করব, কিভাবে শাসন করব, অতিরিক্ত শাসন করব কিনা, অতিরিক্ত আদর করব কিনা, বাচ্চা গোল্লাই চলে যাবে কিনা। তো এই টেনশন থেকে মুক্তিটা আমি বলি যে আপনি যখন থেকে একটা কাপল আসলে চিন্তা করবে যে আমরা বেবি নিতে চাই, আমরা বাবা মা হতে চাই, তখন থেকে নিজেকে গুছিয়ে নেওয়া। যেমন ফ্রম দ্য কনসেপশন একজন মা যদি ভালো ভালো চিন্তা করেন, এই যে মায়ের যে চিন্তাটা, মায়ের যে নিউরোলজিক্যাল যে নিউরোকেমিক্যালগুলো রিলিজ হবে, সেটা কিন্তু পুরোপুরি ভ্রূণের উপরে এবং বাচ্চার উপরে কিন্তু একটা এফেক্ট হবে। এবং আমরা জানি ডোপামিন নামের যে একটি আমাদের হরমোন আছে, ওইটা কিন্তু হ্যাপি হরমোন। সো আমরা যদি মায়ের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুইটাকেই ভালো রাখি, তাহলে কিন্তু ওই যে হ্যাপি হরমোনটা যেটা সবসময় মায়ের একটা রিলিজ হতে থাকে, মা কিন্তু তখন থেকে একটা স্বাচ্ছন্দ্য বোধের মধ্যে থাকবে এবং এনজয় করবে প্যারেন্টিংটা। আরেকটা বিষয় আমরা খুব দেখি যে ডেলিভারির পরে কিন্তু স্ট্রেসে চলে যায় বা স্ট্রোকে চলে যায়, মায়ের ডিপ্রেশন চলে আসে, ওই জিনিসটার থেকেও কিন্তু মুক্তি পাবে। কারণ একটা মা ভালো প্যারেন্টিং করবে বা রেসপন্সিং প্যারেন্টিং করবে তখনই যখন মাটা মেন্টালি স্যাটিসফাইড থাকবে, কনফিডেন্ট থাকবে। যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে আমরা বলি যে সবসময় অবশ্যই 6 মাস বয়স পর্যন্ত যখন ব্রেস্ট ফিডিং করবে, তখন একদম খুব গুরুত্বপূর্ণ একটা সময় বাচ্চাকে একদম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। যখনই ব্রেস্ট ফিড করবে তখনই বাচ্চার সঙ্গে একটু গান করা, ছড়া বলা, কথা বলা, এই যে এইটুকুর মাধ্যমে কিন্তু শিশুর সাথে মায়ের একটা বন্ডিং স্ট্রং হবে। পরবর্তী এফেক্টটা কি হবে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা যেটা দেখি যে একটা শিশুর সাথে প্যারেন্টসের একটা দূরত্ব তৈরি হতে থাকে এবং সেই সময়টা কিন্তু আসলে ন্যাচারালি একটা শিশুর মধ্যে মনে হয় কি বাবা মা হচ্ছে শত্রু, বন্ধু হচ্ছে আমার খুব আপন, বাবা মা থেকে এই জন্য ডিটাচমেন্ট হয়ে যায়। তো আমরা যদি একদম ছোট্টবেলায় নিউবর্ন থেকেই যদি স্ট্রং বন্ডিংটা তৈরি করি, তাহলে কিন্তু আমার মনে হয় পরবর্তী জীবনে এই এফেক্ট এবং এই রেজাল্টটা এবং এই ইনভেস্টমেন্ট আমরা যা এখন করছি, শিশুর সঙ্গে কথা বলা, খেলা করা, গান করা, রিটার্নটা আমরা পাবো। তো তারপরে শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, আমরা যেটা এখন বলি যে 6 মাস বা 7 মাস বয়সে যখন বাচ্চা বসতে শিখে, তখনই কিন্তু হাতে একটা মোবাইল বা একটা গ্যাজেট ধরিয়ে দিচ্ছি। এতে করে আরেকটা ডিটাচমেন্ট তৈরি হয়ে যায় শিশুর সঙ্গে প্যারেন্টসের। বাচ্চা কিন্তু ওই ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যে থাকে এবং সে যখন মোবাইল বা টিভিতে আসক্তি থাকে, তখন তার ব্রেইনে যে হরমোনগুলো রিলিজ হয়, হ্যাপি হরমোন, সেটা কিন্তু পুরোপুরি অ্যাটেনশন নেয় হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের উপরে। প্যারেন্টসের সাথে তখন কিন্তু আবার একটা ডিটাচমেন্টের একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা বলবো যে আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলো দিব না। এই যে প্যারেন্টিংয়ের একটা ছোট ছোট যে টিপসগুলো, এগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে কিন্তু প্যারেন্টিং জিনিসটা এনজয় করা যাবে, যেটা বলেছিলাম শুরুতেই। এবং প্যারেন্টিং হচ্ছে, আমি আরেকটা বলি যে পেশেন্স, আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ আজকের পরে বাচ্চাটা যখন হাঁটতে শিখবে, থ্রো করতে শিখবে, তখন বাচ্চা ছোটাছুটি করবে, বাচ্চা এটা সেটা ছুঁড়ে মারবে, আপনার কাছে মনে হবে আপনার গুছানো বাড়িটা মেসি করে ফেলছে, তখনই শুরু হবে প্যারেন্টসের না না বলা, এটা ধরো না, ওইটা করো না। এই যে না বলাটা, এই না বলা কিন্তু প্যারেন্টিংয়ে আমরা বলি যে সরাসরি না বলবেন না। সরাসরি না বললে হয় কি, শিশু তার সেলফ এস্টিমটা আস্তে আস্তে কমতে থাকে, তার ভিতরের যে ইনার একটা কনফিডেন্স সেটা কমতে থাকে এবং তার মধ্যে কনফিউশনটা অনেক বেড়ে যায়। কারণ এর পরবর্তীতে যে কোনো কাজ করার আগে তার হয় মনে হয় কেউ একজন তাকে এখন নো বলবে, অথবা সেই কাজটা যে করছে এটা আদৌ ঠিক কিনা, সে এই জন্য সে একটা কনফিউশনে ভুগে তার আত্মবিশ্বাসটা কমতে থাকে। তাহলে শিশুকে আমরা শাসন করব কিভাবে? শাসন করব সরাসরি না বলে ঘুরিয়ে বলতে পারি যে এটা এইভাবে নয়, চলো আমরা এইভাবে করি। মানে একটা অপশন দেওয়া, অল্টারনেটিভ একটা ওয়ে তার মধ্যে দেওয়া, তাকে ডিসিশন মেকিংয়ের জন্য তৈরি করা। এই যে প্যারেন্টিংয়ের একটা ছোট্ট কথা যে তুমি এখন এটা না করে চলো আমরা ওই কাজটা করি, এই যে অল্টারনেটিভ কথাটা বললাম, এতে করে বাচ্চা পরবর্তীতে তার লাইফের যে কোনো জায়গায় ডিসিশন মেকিংয়ের জন্য কারো মুখাপেক্ষী হতে হবে না, তার মধ্যে একটা লিডারশিপ তৈরি হবে। এবং আমরা আরেকটা জিনিস বলি যেটা যে কোয়ালিটি টাইম দেওয়া, কোয়ান্টিটি টাইম কি, সেটা যেমন ওয়ার্কিং প্যারেন্টস তারা কি করবেন, সারাক্ষণ তো বাচ্চাকে আসলে টাইম দেওয়া সম্ভব নয়, তো আপনি সেখানে কোয়ান্টিটি টাইম না দিয়ে আপনি কোয়ালিটি টাইম দেন। এক্ষেত্রে প্যারেন্টিং এর জন্য কি আসলে তার ফ্যামিলি যে আদার মেম্বার্সরা আছে তাদের কোনো রোল আছে কিনা? একটা পরিবার কিন্তু শুধু একজন মা বা একটা শিশুকে নিয়ে নয়, একজন পরিবারে আসলে একজন হেল্পিং হ্যান্ড যে আছেন, সেও কিন্তু একটা পরিবারের সদস্য। প্রত্যেকটা পার্সনেরই আমাদের আলাদা আলাদা করে রেসপন্সিবিলিটি আছে। একটা কথা বলছিলাম যে আফটার ডেলিভারি কিন্তু আমাদের দেশে বা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে ম্যাটারনাল ডিপ্রেশনের রেট অনেক বেড়ে যাচ্ছে, ম্যাটারনাল মেন্টাল হেলথগুলো বেড়ে যাচ্ছে, প্রবলেমসগুলো বেড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মাকে যে আশ্বস্ত করা, একটা সেফ সিকিউরিটি এনভায়রনমেন্ট দেওয়া, ইভেন আমাদের দেশে যেটা হয়, একজন মা খুব সিকিউরড ওয়েতে সুন্দর একটা পরিবেশে
ব্রেস্টফিড যে করাবে সেটাও মায়ের মধ্যে একটা সবসময় দ্বিধাদ্বন্দ্ব, কেউ তাকে কিছু বলছে কিনা। এখন বাচ্চা হয়তো ফিড করবে, মা সেই পরিবেশটাই খুঁজে পাচ্ছে না, এতে করে কিন্তু মায়ের স্ট্রেস হরমোনগুলো বেড়ে যাচ্ছে, মানে মায়ের মধ্যে সবসময় একটা এংজাইটির মধ্যে চলে যাচ্ছে। ফলে এই মা কিন্তু মানে যে আমরা যেটা বলি যে গুড অ্যাটাচমেন্ট এবং বাচ্চাকে ভালো করে ব্রেস্ট ফিড করানো, তখন মায়ের মনটা শান্ত থাকতে হবে, একটা মানে আদরের মধ্যে লাভিং এ মুডে থাকতে হবে, সেটা কিন্তু আসলে থাকে না। তাহলে সেই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং বাড়িতে যে দাদি নানি যারা আছেন তারা সবসময় আমরা বলবো না যে হ্যাঁ নতুন মা হয়েছো তুমি কিছু বুঝতে পারছো না, আমরা তো এইভাবে বাচ্চা পালি নাই, তুমি তো এটা করছো। এই সবসময় মাকে একটা ইনস্ট্রাকশনের মধ্যে রাখা, সবসময় মাকে একটা শাসনে রাখা। এই বাচ্চা কেন কাঁদবে, আমাদের বাচ্চা তো কাঁদতো না, তুমি বেশি বেশি ঝাল খাচ্ছ এই জন্য তোমার বাচ্চার আজকে অবস্থা, বাচ্চা কেন মোটাসোটা হচ্ছে না। সব কিছুতেই শুধু মাকে ইন্ডিকেট করে। বাচ্চা কিছু করলেই ও বাচ্চা আজকে এতবার স্টুল পাস করেছে, তুমি নিশ্চয়ই কিছু একটা খেয়েছো, আমরা হয়তো জানি না। এই জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। বাচ্চাকে ভালো রাখতে হলে আমাদের মায়ের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ দুইটাকে আমাদের যত্ন নিতে হবে। এবং একজন মা যদি আশ্বস্ত থাকেন যে তার এই ফ্যামিলি এনভায়রনমেন্ট, সে যেখানে যাচ্ছে সেই এনভায়রনমেন্টটা তার জন্য সিকিউরড, তার জন্য একটা লাভিং এবং কেয়ারিং একটা এনভায়রনমেন্ট, তখন কিন্তু মা মানসিকভাবে ভালো থাকে এবং শিশুর ফিডিং, শিশুর গ্রোথ, শিশুর ডেভেলপমেন্ট সব কিছু কিন্তু ভালো হয়। আবার একটা দেখবেন যে কোনো মা যদি মনে করে যে আমি রেসপন্সিভ প্যারেন্টিংটাকে প্র্যাকটিস করবো, অর্থাৎ আমার বাচ্চার সাথে আমার সবসময় একটা ইন্টারাকশন থাকবে, সেই ক্ষেত্রে দেখা যায় মা যদি বলে না আমি এখন এটা তোমাকে দিতে পারছি না, আমি তোমাকে দিব না, পাশের কেউ একজন বা পরিবারের একজন বলবে কেন, একটাই তো সন্তান আমাদের পরিবারে, কেন তুমি দিবে না, তুমি সবসময় না বলো, না দেওয়া উচিত, এত না করতে হয় না। মা নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজি মেনটেন করে শিশুকে নো বলছে, কিন্তু অল্টারনেটিভ ওয়েতে। হয়তো এই প্রোগ্রাম দেখে মা নিজেকে চেঞ্জ করেছে, কিন্তু আদার যে মেম্বার সে কিন্তু জানছে না যে প্যারেন্টিংয়ের কোন স্টাইলটা মা অ্যাপ্লাই করছে। সে কি বলে দিল, বাবা এসে সব আবদার পূরণ করে দিল, দাদি বা নানি বললো এত শাসন করো না, ঠিক আছে এটা করে ফেলো। এতে করে বাচ্চার মধ্যে আবারও আত্মবিশ্বাস কমতে থাকে, বাচ্চা আবারও কনফিউশন থাকে এবং মা মায়ের একবার না সাথে বলে। তার যে আসলে বোঝাপড়ার ব্যাপারটা সেটাও কিন্তু আসলে সেটা অন্যরকম আস্তে আস্তে হয়ে ওই যে যায়। ডিটাচমেন্ট এটা চলতে থাকে। এবং দেখা গেল এক সময় এই বাচ্চাটা যখন স্কুলে যাবে তখন সে জানে যে ওখানে কিছু যদি দেখে আসে বা করে আসে, তার যে কিছু শেয়ার করবে তখন মায়ের সাথে আর শেয়ার করতে চায় না, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার শিশুটা যখনই বাড়ির বাইরে যাবে ওখানে কি ঘটছে, তার মধ্যে কিছু চলছে কিনা সেটা বোঝার জন্য মায়ের সাথে খুব ভালো একটা বন্ডিং থাকতে হবে।